বেপরোয়া নিত্যপণ্যের বাজার কোনো কিছুতেই কমছে না দাম, ব্যবসায়ী সিন্ডিকেটে জিম্মি সরকার বলছেন ভোক্তা। নতুন বাজেটে সংকোচন নীতি নয়, রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ, অহিত প্রকল্প গ্রহণ ও নির্ধারিত সময় কাজ শেষ করার পরামর্শ। ফের বন্ধ হলো মালয়েশিয়ার শ্রম বাজার, এখনো ৩৮,০০০-এর বেশি কর্মী, সুযোগ বুঝে বাড়তি বিমান ভাড়া আদায়। আমরা ৬ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য দিচ্ছি। আজকে সকাল ৮টায় আমাদের ফ্লাইট দেওয়ার কথা, তো সকালে ৮টায় আমাদের ফ্লাইট হয় নাই। ভাই ফ্লাইট কবে আমাদের? অমুক তারিখে হবে, ইনশাল্লাহ হবে। টিকিট দেন বা টিকিট কাটতেছি, আসবে আসবে এই করতে করতে ভাই আমাদের কাছে টাকা পয়সা, হোটেলে থাকতে খাইতে ভাই সব শেষ ভাই। অবৈধ দোকানে ঢাকা পড়েছে যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক, ভেতরেও তোলা হচ্ছে দোকান, অনুমোদন ছাড়া রাইড বসিয়ে জমজমাট ব্যবসা। এবং কিছুক্ষণ পরে শুরু হচ্ছে ভারতের লোকসভার শেষ দফার ভোট, কে বসছেন দিল্লির মসনদে, চলছে নানা সমীকরণ, ভাগ্য পরীক্ষা মোদির। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। দ্রব্যমূল্য বৃদ্ধিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ভরা মৌসুমেও পেঁয়াজ ও আলুর বাজারে কেন ঊর্ধ্বগতি, তার হিসাব মেলাতে পারছেন না সাধারণ ক্রেতা। এক মাসের মাথায় দ্বিগুণ হয়েছে রসুন, এলাচ ও জিরার দাম আকাশ ছোঁয়া। মন্ত্রণালয়ের নানা তৎপরতার পরেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না বাজার। অনেকটাই ব্যবসায়ী সিন্ডিকেটের কাছেই জিম্মি হয়ে পড়েছে সরকার। কষ্ট পাচ্ছে মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষের। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমাল কিংবা বৃষ্টিপাত কোনো কিছুই প্রভাব ফেলতে পারেনি রাজধানীর চড়া মূল্যের বাজারে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে খাদ্যপণ্যের দামই সবচেয়ে বেশি। পেঁয়াজ আলু উৎপাদনে বিশ্বে সপ্তম বাংলাদেশ, অথচ ভরা মৌসুমেও পেঁয়াজের কেজি ৭৫ টাকা আর আলুর দাম ৫৫। কয়েক মাস আগের ১২০ টাকা কেজি রসুনের দাম ২৪০ টাকা। প্রত্যেকটা জিনিসের দাম আসলে সব থেকে বেশি, আর যারা আমরা নিম্ন আয়ের আমাদের জন্য তো আসলে ছোট। খালি ব্যাগ নিয়ে ফিরে যাচ্ছে, কিনতে পারে না, জিনিসের এত দাম। পেঁয়াজ আলু এগুলো আসলে এখন আলুর কেবল সিজন শেষ হলো, এখন আলুর দাম অনেক বেশি। ৫০-৬০ টাকা একটা আলুর ১ কেজি আলু, যে আলু কেজি এখন ১৫-২০ টাকা বা ২৫ টাকা হওয়া উচিত ছিল। কাঁচামরিচের দাম ডাবল সেঞ্চুরি পেরিয়েছে, সবজির বাজারেও যা তা অবস্থা। আর গরুর মাংস কেনা নিম্নবিত্তের কাছে যেন স্বপ্নের মতো। মাছের বাজারে প্রায় সব ধরনের মাছের দামই নাগালের বাইরে। এমন হতাশ, কাঁচামরিচ নিতাম আরো বেশি করে, এখন নিচ্ছি এইটুকু। বুঝতে পারছেন হতাশ মানে কি, একেবারে হতাশ। বাজার বর্তমানে সব জিনিসের দাম বেশি, ওটা একমাত্র আল্লাহ জানে, ওটা কারো আমরা দোষারোপ করতে পারবো না, কারণ আমরা হলাম একটা দেওয়ালের ভিতরে দেওয়া বন্দি করে পড়ে আছি। ক্রেতাদের অভিযোগ, ঈদ আসার আগেই মশলার বাজারে আগুন লাগিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। কৃত্রিম সংকট আর ডলারের দাম বৃদ্ধির অজুহাতে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এলাচ ও জিরার দাম। এলাচ ৩৪০০ এবং জিরা ৭২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঈদ আসলেই দামটা একটু হঠাৎ করে বেড়ে যায়। কেন বাড়ে? এটা হলো যারা ইম্পোর্টার অথবা যারা মেইন আকারে যারা বিজনেস করে তারা এটার ভালোই দিতে পারে। মৌসুমি ফলে পরিপূর্ণ বাজারের ফলের দাম যেন আকাশচুম্বী। মান ভেদে একটি লিচুর দাম ৫ থেকে ১২ টাকা, আর ১ কেজি জামের দাম ২৫০ থেকে ৩০০ টাকা। সিজন চলে, সিজনের সময় যে পরিমাণ দাম তাতে অনেক বেশি। এখন ১৫০০ টাকা দাম চাইছে লিচু, একটা লিচুর দাম কি ১৫ টাকা পিস পড়ে। ১৪ টাকা পার পিস একটা লিচুর দাম, তাহলে বোঝেন যে আমরা কোন অবস্থা আছি। যদি কারণ বাজার পাইকারি বাজারেতেও ১৪০০ টাকা শ লিচু কিনে খেতে হয় আমাদের। দ্রব্যমূল্য বৃদ্ধির সব মাত্রা ছাড়িয়েছে দেশ, যার জাতাকলে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এবার বাজেটের খবর। ৬ জুন নতুন বাজেট পেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। চলমান অর্থনৈতিক সংকটে আয় ব্যয়ের হিসাব মেলাতে সংকোচন নীতি নয়, রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। অহেতুক প্রকল্প গ্রহণ না করে এবং সময় মতো কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। টানা চতুর্থবার সরকার গঠনের পর নতুন অর্থ বছরের জন্য আগামী ৬ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বিভিন্ন মেগা প্রকল্প আর সে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সহ নানা কারণে কিছুটা অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। এমন অস্বস্তির মধ্যেই আসছে বাজেট। বাজেটের যে কোনো ধরনের প্রকল্প সময় মতো বাস্তবায়ন জরুরি উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক সংকোচন নীতি নিলে প্রভাব পড়বে চাকরির বাজারে।
সংকোচন নীতি গেলে তখন কিন্তু আপনাকে অনেক দিক দিয়ে আপনি ঝামেলা করবেন এভাবে এমপ্লয়মেন্টের উপরে বিরাট প্রেশার দেবে। উন্নয়ন প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়নে জোর দিচ্ছেন তারা। এতে ঋণের বোঝা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘাটতি অর্থায়ন কোনো নেতিবাচক কোনো বিষয় না। প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যে এই বাড়তি ব্যয়গুলো করা, ঋণ নিয়ে করা এবং সেই ঋণের জন্য যে সুদ পরিশোধের যে চাপ, সেই প্রেক্ষাপট থেকে সবসময় মনে রাখা দরকার যে এই ধরনের ঋণগুলো যাতে উপযুক্ত প্রকল্পে ব্যবহৃত হয়, প্রকল্পগুলো যাতে নির্দিষ্ট সময়ে শেষ হয় এবং প্রকল্পের ব্যয় যাতে কোনোভাবে না বাড়ে, যাতে ঋণের যে দায় সেটা যাতে স্বাভাবিক যে দায় তার থেকে বেশি না হয়ে যায়। বাজেটের বাৎসরিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী যাতে সঠিক বাস্তবায়ন হয় তা সরকার দেখবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে, সাশ্রয়ীভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এটা আমি আপনার সাথে একমত এবং সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। আসলে অনেক তো যথেষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থাও আছে এবং মনিটরিংয়ের ব্যবস্থা আছে। এগুলো তো অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টের সাথেও যুক্ত আছে, তাই না? ধরেন এটা তো বিভিন্ন মন্ত্রণালয় এপি এর সাথেও যুক্ত আছে। ওনারা বাস্তবায়ন করতে না পারলে কিন্তু পরবর্তী বছরে তাদেরকে হয়তো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। যারা বাস্তবায়ন করতে পারেন না তাদেরকে তো বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। সরকারি রাজস্ব আদায় ডিজিটাল পদ্ধতিতে হলে কর জিডিপি বাড়বে বলেও মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। তারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার 3 আসামিকে আরও 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এ আদেশ দেন। আসামিরা হলেন চরমপন্থী নেতা শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। এদিকে এখনো মেলেনি সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের ফরেনসিক রিপোর্ট। আরও জানাচ্ছেন শিউলি রায়। গেল 22 মে সকালে সংসদ সদস্য আনোয়ার আজিম আনারের খুনের ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ। এর আগে চরমপন্থী নেতা শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া ও মডেল শিলাস্তি রহমানকে গ্রেফতার করে ডিবি। তাদের দেওয়া তথ্যে অভিযান চলে কলকাতার সঞ্জীবা গার্ডেনে। তবে মরদেহ মেলেনি। টুকরো টুকরো করে মরদেহ ফেলে দেওয়া হয় এমন ধারণা করে পাশের খালে অভিযান চালায় কলকাতা পুলিশ। অবশেষে বাড়ির সেপটিক ট্যাঙ্কে মিলে কিছু মাংসখণ্ড। এসব মাংসপিণ্ড এমপি আনারের কিনা তা জানতে ফরেনসিক ও ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়, তবে এখনো মিলেনি সেই প্রতিবেদন। এদিকে আনার হত্যার বিষয়ে তথ্য পেতে গ্রেফতার 3 আসামিকে আরও 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে 8 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের আরও 5 দিনের রিমান্ড দেন। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিন যুক্তরাষ্ট্রে ও আরেক আসামি সিয়াম নেপালে অবস্থান করছে। তাদের ফিরিয়ে আনতে কাজ করছে 2 দেশের পুলিশ। গেল 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান এমপি আনার। 14 মে নিখোঁজ হন তিনি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা কোথায় আছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কোন সূত্র বলছে তিনি দেশে অবস্থান করছেন, আবার কেউ কেউ বলছেন সব পরিবারই দুবাই আছেন। আর দুদক জানিয়েছে সাবেক আইজিপি ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে তারা। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রচার করা হয়। এরপরই আলোচনায় সাবেক এআইজিপি। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে গেল সপ্তাহে বেনজির আহমেদের সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। আগামী 6 জুন সাবেক আইজিপিকে ও 9 জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার সৃষ্টি হয়েছে বেনজির আহমেদের অবস্থান নিয়ে ধোঁয়াশা। গেল কয়েকদিন ধরে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না কোথাও। গুলশানের বাসায়ও নেই তারা, ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ। এমনকি দুদকের তলবের নোটিশও তাদের হাতে পৌঁছে দিতে পারেননি অনুসন্ধান দল। এখন তারা কোথায় আছেন তা নিশ্চিত হতে পারছে না দুদক কিংবা আইনশৃঙ্খলা বাহিনী।
ঘনিষ্ঠজনদের দাবি চিকিৎসার কারণ দেখিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বিদেশে অবস্থান করছেন বেনজির আহমেদ। তবে দেশ ত্যাগের বিষয়ে সরকারি কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকও জানিয়েছেন একই তথ্য। এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে উনি দেশের বাইরে চলে গেছেন, এটি কি সরকারের ব্যর্থতা হিসেবে পরিগণিত? আমি ঠিক জানি না, আই এম নট ক্লিয়ার, এমনকি এটা এখনো পরিষ্কার। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুর্নীতি দমন কমিশন দুদক। জমি, ফ্ল্যাট সহ বিভিন্ন খাতে বিপুল অঙ্কের বিনিয়োগের উৎস খুঁজতে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে শিগগিরই আদালতে আবেদন করা হবে বলে জানায় দুর্নীতি বিরোধী এ সংস্থা। অনুসন্ধানে জানা গেছে বেনজির আহমেদ চাকরিকালীন কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, টুঙ্গিপাড়া, কোটলিপাড়া সহ দেশের বিভিন্ন স্থানে স্ত্রী সন্তানদের নামে 621 বিঘা জমি কেনেন, যার দলিল মূল্য ও বাস্তব মূল্যের অনেক পার্থক্য পেয়েছে দুদক। এছাড়া তার অতালিকাভুক্ত 19 কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড ও সঞ্চয়পত্রে বিপুল বিনিয়োগের সন্ধান পেয়েছে দুদক। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। বন্ধ হয়ে গেল মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার। এতে দেশটিতে কর্মী হতে ইচ্ছুক 30,000-এরও বেশি বাংলাদেশির স্বপ্ন ভঙ্গ হতে চলেছে। অনেকে ভিড় করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে বিমানের টিকিট পাবেন কিনা তা নিয়ে রয়েছে চরম উদ্বেগে। আর শেষ সুযোগে 30,000 টাকার টিকিটের জন্য 1.5 লাখ টাকা দাবি করছে এয়ারলাইন্সগুলো। এম এ আজিমকে সঙ্গে নিয়ে মাহমুদ হাসানের রিপোর্ট। এক দুজন নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিটের জন্য ভিড় করেছেন মালয়েশিয়ায় কাজে যেতে ইচ্ছুক শত শত বাংলাদেশি। কেউ এসেছেন সকালে, আবার কেউ বা রাত থেকে করছেন অপেক্ষা। এজেন্সির আশ্বাসে পার করেছেন ঘন্টার পর ঘন্টা। তবে বেলা বাড়ার সাথে সাথে তাদের চোখে মুখে বাড়তে থাকে হতাশার ছাপ। আমাদেরকে সকাল থেকে এখানে ওয়েট করতে হচ্ছে। এখন বললো যে আপনারা ওখানে দাঁড়ান, আমরা টিকিটের ব্যবস্থা করতেছি। এখন আধা ঘন্টা 1 ঘন্টা আগে বলতেছে যে আজকে কোনো টিকিট নেই। সকাল 8টায় এসেছি, অবস্থা খুব একটা ভালো না, আমরা এখনো টিকিট পাইনি। এমনি ই ভিসা সমস্ত কিছু ক্লিয়ারেন্স পাইছি, কিন্তু এখন টিকিট পাই নাই। তো সকালে 8টায় আমাদের ফ্লাইট হয় নাই, তো দেখা যাচ্ছে যে 9টার দিকে আমাদের ফোন দিয়ে বলছে যে তোমরা সব লাগেজ টাগেজ নিয়ে এয়ারপোর্টের সামনে যাও, আমি টিকিট নিয়ে আসতেছি। অনেক এজেন্সি ইতিমধ্যেই লাপাত্তা, লাখ লাখ টাকা হাতিয়ে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। প্রথম থেকে টাকা শুরু করছে, টাকা দাও টাকা দাও টাকা দাও, কোথায় কোথায় টাকা ভাই, প্রতি ধাপে ধাপে টাকা দিছি ভাই। দেওয়ার পরে লাস্টে এসে বলছে টিকিটের দাম বেশি হয়ে গেছে, যেটা আমাদের কাছে চুক্তিতে ছিল ভাই, তার থেকে বেশি টাকা দেওয়া লাগছে ভাই। আমরা পাসপোর্টের সঙ্গে আমরা 50,000 টাকা দিছি। তারপর আপনার যখন আপনার ভিসা আসছে, ভিসা আসার পর আমরা বাদ বাকি টাকা ক্লিয়ার করে দিয়েছি। শেষ মুহূর্তে শুধু টিকিটের জন্য 2 থেকে 2.5 লাখ টাকা নেয়ার অভিযোগ করেন তারা। জাল টিকিটের প্রতারণার অভিযোগও করেন কেউ কেউ। টিকিটটা প্রতারণামূলক টিকিট। তারপর আবার এজেন্সিতে গেলাম, যাওয়ার পরে সারা রাত সেখানে বসে রইলাম। তারপর সকাল 8:30টায় টিকিট দিছে, বলছে সকাল 1:20 ফ্লাইট। তো তারপর ওই টিকিটটাও চেকিং এ গেছে, বলতেছে এটা ব্ল্যাক টিকিট। মালয়েশিয়া সরকার শুক্রবারের পর আর কোনো বিদেশি কর্মী নেবে না, এমন সিদ্ধান্তে আটকে গেছে 30,000-এর বেশি বাংলাদেশি কর্মীর প্রবাস যাত্রা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। অবৈধ দোকানের ভিড়ে ঢাকা পড়ে গেছে যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক। পার্কের মধ্যেই গড়ে উঠেছে দোকান। নোংরা আর অপরিচ্ছন্ন পার্কের ভেতরের অংশ। দেখভালের দায়িত্বে ইজারাদার কোম্পানির হলেও কোনো দায়িত্ব পালন না করে বরং কার্যদেশে না থাকা সত্ত্বেও পার্কের মধ্যে বিভিন্ন রাইড বসিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে পার্কের বাইরে টানানো হয়েছে ক্যাফে ভাড়ার সাইনবোর্ডও। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকান। রাজধানী ঢাকার কেন্দ্রে এমন অনেক জায়গায় গড়ে উঠেছে এসব দোকান। তবে অবাক করার বিষয়, ফুটপাতের এই অবৈধ দোকানগুলো গড়ে উঠেছে যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক ঘিরে। পার্কে ঢোকার প্রবেশ পথগুলোর মুখ সংকুচিত হয়ে গেছে দোকানের কারণে। বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে রয়েছে পার্ক। শুধু পার্কের বাইরে নয়, দোকান বসেছে ভিতরেও। সেটা আমি জানা নাই, আমি আজকে আইছি, এই ঘন্টা আনি হয়েছে আমি আইছি। এর আগের কখনো আসেন নাই? আইছি আরো আইছি আমি 1 বছর ধরে। বাবা কেউ দেন প্রথম ধরে কাজ করে, আমি ওই কোনাত বসে করি, বেচা কিনা করি। পার্কের বসার জায়গা এত অপরিষ্কার যে দর্শনার্থীদের কাগজ বা কাঠের টুকরা বিছিয়ে বসতে হয়। আর পার্কে চলে অবলীলায় ধূমপান। খারাপই লাগতেছে, ময়লা মাখবে, এই জন্য বসে রয়েছি কাঠ দেখে।
এটা আমরা অনেকবারই জিজ্ঞেস করছি, বলে যে আমরা লোক দিয়ে পয়সা করাবো, খালি বলে। টয়লেট ও ক্যাফে ইজারা নেয়া কোম্পানি দিল্লি দরবারের দায়িত্বে ছিল পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তবে দায়িত্ব পালন না করে পার্কে অবৈধভাবে বিভিন্ন রাইড বসিয়ে হাতে এনেছে অর্থ। ইজারাদার কোম্পানি নিজে ক্যাফে না চালিয়ে ভাড়া দেওয়ার ব্যানারও টানিয়েছে পার্কের বাইরে, যা কার্যাদেশের নিয়ম বহির্ভূত বলে অস্বীকার করেন ইজারাদার। সাইনবোর্ডটা আমি লাগাইছি, যদি এটা কোনোভাবে যদি কম প্রাইজের মধ্যে কেউ যদি খাবারের ব্যবসা করতে চায় তাকে দিয়ে দিই। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী প্রকৌশলী আশ্বাস দেন, নিয়ম না মানায় ব্যবস্থা নেবেন ইজারাদারের বিরুদ্ধে। অর্থ পরিশোধ করতে হবে, তারপর এটা অনুমোদন নিতে হবে, তারপরে একমাত্র তার সেখানে তার যে বাণিজ্যিক যে কার্যক্রমগুলো পরিচালনা করার কথা সেটি তখন তার সেই অধিকার তারা পাবে। তার আগে সে এটি করার কোনো সুযোগ নেই। সে যদি করে থাকে এটা অবৈধ করছে এবং সেই বিষয়ে আইনানুগভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। চলতি বছরে শেখ রাসেল পার্কের ইজারা এখনো দেওয়া হয়নি কোনো প্রতিষ্ঠানকে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। কুষ্টিয়ার হাবাসপুর প্রাথমিক স্কুলে 3 ছাত্রের জন্য 4 শিক্ষক, অনুন্নত সড়কের কারণে আবাসন ছাড়ছেন বাসিন্দারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। এ পর্বে 7 রাজ্য, একটি কেন্দ্র শাসিত অঞ্চলের 58 আসনে হবে ভোট, যেখানে উত্তরপ্রদেশের বারাণসী আসনে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পর্বে ভাগ্য নির্ধারণ হবে বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত ও তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি সহ এক ঝাঁক হেভিওয়েট প্রার্থীর। বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র রিপোর্টে। ঘটনাবহুল 80 দিনের দীর্ঘ পরিক্রমায় শেষ হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। সপ্তম ধাপের নির্বাচন শনিবার সকাল 7টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এদিন 7 রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের 57 আসনে হবে ভোট। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 9টি আসন। এছাড়াও উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে 13টি, বিহারে 8টি, উড়িষ্যায় 6টি, ঝাড়খণ্ডে 3টি, ছত্তিশগড়ে 1টি ও কেন্দ্রশাসিত হিমাচল প্রদেশের 4টি আসনে হবে ভোট গ্রহণ। সপ্তম ধাপের নির্বাচনে আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের বারাণসী আসনে লড়বেন তিনি। এই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেসের প্রার্থী অজয় রায়। অন্যদিকে পশ্চিমবঙ্গের গোল্ডেন হারবার আসনে তৃণমূলের হয়ে লড়বেন মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি। বিশ্লেষকরা মনে করছেন এবারের নির্বাচনে বিজয়ী হলে তৃতীয়বারের মতো সরকার গঠন করবে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। সেক্ষেত্রে কোনো ধরনের নতুন চমক না দেখা গেলেও টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। ভারতের স্বাধীনতার পর দেশটির 76 বছরের ইতিহাসের মধ্যে 54 বছরই ক্ষমতায় ছিল কংগ্রেস, কিন্তু শতবর্ষী দলটি গত 2 নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের কাছে বড় ব্যবধানে হেরে যায়। দেশটির রাজনীতিতে কংগ্রেসের অবস্থান ধরে রাখার ক্ষেত্রে এবারের নির্বাচন বড় ধরনের ভূমিকা রাখতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন 4 জুনের পর প্রধানমন্ত্রী পদে থাকছেন না মোদী। এটা নির্বাচনী মাঠের ফাঁকা বুলি নাকি ভোটের মাঠের বাস্তবতা, সেটা প্রমাণ হয়ে যাবে 4 জুন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুরে 1.5 কিলোমিটার কাঁচা সড়কটি বর্ষায় চলাচলের অনুপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দারা ওই এলাকা ছাড়ছেন। ফলে শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে আবাসনের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বর্তমানে স্কুলটিতে 4 জন শিক্ষক থাকলেও শিক্ষার্থী মাত্র 3 জন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দুপুর গড়িয়ে গেলেও বিদ্যালয়ে ঝুলছে তালা, খালি বেঞ্চে জমেছে ধুলাবালি। 4 জন শিক্ষক বসে অপেক্ষা করছেন 4র্থ শ্রেণীর একমাত্র ছাত্রটির। এই চিত্র কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
2014 সালে হাবাসপুর আবাসন প্রকল্পে 20 লাখ টাকা ব্যয়ে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। সে সময় 26 জন শিক্ষার্থী থাকলেও এখন শিক্ষার্থী রয়েছে মাত্র 3 জন, আর শিক্ষক রয়েছে 4 জন। বেশিরভাগ দিনই কোনো শিক্ষার্থী আসেন না বিদ্যালয়ে। শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্পের রাস্তা ও ঘরগুলো মেরামত না করাই বাসিন্দারা এলাকা ছেড়েছেন, যার কারণে বিদ্যালয়টিতে দিন দিন কমছে শিক্ষার্থী। যোগাযোগ অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে এখানে ফ্যামিলি থাকে না, কিছুদিন থাকার পর চলে যায়, ওদের সঙ্গে বাচ্চারাও চলে যায়। আমাদের রাস্তাটা খুবই দুর্গম, মানে অবস্থা খুবই সংকীর্ণ, খারাপ। এদিক দিয়ে ভাটা আছে কয়েকটা, এই ভাটাগুলোর জন্য মনে করেন যে রাস্তাগুলো আরো বেশি খারাপ হয়ে গেছে। মানে স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমতেই আছে। 4 জন হলো শিক্ষক আর স্টুডেন্ট হচ্ছে এখন 3 জন। আর আবাসন প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, মেরামতের অভাবে ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। চলাচলের একমাত্র সড়কটিও কাঁচা হওয়ায় বর্ষার সময় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, তাই আবাসন ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। কেউ জায়গা কিনে চলে গিয়েছে, কেউ বাসা বাড়িতে থাকে, যার যেমন মন বলে সেই সময় চলে গিয়েছে। লোকজন থাকে না, ধরেন রাস্তাঘাটের কারণে কাজ কামের সমস্যা হলে তো ধরেন এখানে এত দূর পথ হেঁটে যাওয়া আসা সমস্যা, রাস্তাঘাট ভালো না। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে বলে মনে করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে হয়তো আবার আবাসনের প্রাণ ফিরে আসলে আবার স্কুলটা ইয়ে হবে। যদি না আসে, যদি এরকম অবস্থা থাকে, তাহলে কর্তৃপক্ষ বরাবর যে রিপোর্ট এর আগে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে হয়তো পার্শ্ববর্তী যে বিদ্যালয়টি রয়েছে প্রায় 1 কিলোমিটার মতো মীর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে মার্জ করে দিতে পারে। এদিকে বরাদ্দ না থাকায় এখনই রাস্তা সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ঘূর্ণিঝড় রিমালে ভোলায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। কিভাবে নতুন করে ঘুরে দাঁড়াবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং সংকট মোকাবেলার পরামর্শ দিলেও ঋণগ্রস্তরা পড়েছেন বিপাকে। ভোলা থেকে সহকর্মী ছোটন সাহার তথ্য, ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। পানিতে ডুবে আছে কৃষকদের বিস্তীর্ণ ফসলের ক্ষেত। গ্রীষ্মকালীন ফসলের মধ্যে সবজি, ধান, ডাল ও পান কিছুই যেন রক্ষা পায়নি ঘূর্ণিঝড়ের কবল থেকে। ঘূর্ণিঝড় শুধু ঘরবাড়ি বিধ্বস্ত করেনি, কেড়ে নিয়েছে কৃষকদের স্বপ্ন। অবশিষ্ট যে ফসল ছিল তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। এবার রবি শস্য আউশ, দুন্দুল, চিচিঙ্গা করছি, ঝড়ে এবং জোয়ারে সবকিছু আমাকে লয়ে গেছে। পানি আমাদের বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে লাভের আশায় ফলন ফলিও চরম সংকটে পড়েছেন তারা। আশা সমিতির তো টিয়া লইছি, ব্যারাক সমিতির তো টিয়া লইছি, লইয়া যেমন বর করছি, যে ক্ষয়ক্ষতি হয়েছে এখন বর আর রাখতেও পারুম না। সাইডে আসতে এনজিও মনে করেন যে ঋণ আছে, অনেক ঋণ আমরা কিভাবে দিব, কিভাবে চালাবো, আমার কোনো মাথা মুথা কোনো ঠিক না। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। অতিরিক্ত বৃষ্টিপাত এবং অতিরিক্ত জোয়ারের পানিতে পানিবন্দী অবস্থায় ছিল। আমরা তাৎক্ষণিকভাবে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে থেকে কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে। আর তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই ক্ষতি আমরা লাঘব করতে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে আমরা কার্যকর ভূমিকা রাখতে সমর্থ। ভোলায় কৃষিতে ক্ষতির পরিমাণ 48,52,80,00,000 টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি সবজিতে 31 কোটি, আউশ ধানে 13 কোটি আর পানের বরজে 91 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব শেষ হলেও এখনো পানিবন্দী নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দারা। বেশি দুর্ভোগে ফতুল্লা, লালপুর, পাগলা, নন্দলালপুর, নয়ামাটির এলাকাবাসী। বৃষ্টির পানি আর শিল্প কারখানার বর্জ্য মিলেমিশে উৎকট দুর্গন্ধে নানা রোগবালাই ছড়াচ্ছে। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বিল্লাল হোসাইনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 1964 সালে ঢাকা নারায়ণগঞ্জ ও ডেমরা এলাকা দিয়ে ডিএনডি প্রজেক্ট গড়ে তোলা হয়। মূলত কৃষি সেচ প্রকল্প হিসেবে এখানে বাঁধ দিয়ে প্রকল্প শুরু হলেও স্বাধীনতার পর এখানে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। পরবর্তীতে ডিএনডি বাঁধের ভেতর ছোট বড় প্রায় 6000 শিল্প কারখানা গড়ে ওঠায় ভরে গেছে খালগুলো। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বর্ষণে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো জমে আছে পানি। নিচু এলাকার বাড়িঘরেও পানি ঢুকেছে।
ফতুল্লা, লালপুর, টাগারপাড়, নন্দলালপুর সহ বিভিন্ন এলাকায় কলকারখানা বর্জ্যের বিষাক্ত ময়লা পানি বৃষ্টির সাথে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। দেখা দিচ্ছে নানা পানিবাহিত রোগ। নিরুপায় এলাকাবাসীর ভরসা এখন রিক্সা, ভ্যান ও নৌকা। এই প্রতি বছরই আমাদের এখানে পানি, বৃষ্টি হলেই পানি জমে যায়। আর বৃষ্টি মনে হইতেছে, বৃষ্টি তো আল্লাহর রহমত, বৃষ্টি মনে হইতেছে আমাদের জন্য অভিশাপ। এই বৃষ্টি বা পানি এই এলাকার মানুষ প্রচন্ড ডরায় এবং এটা আমরা ছোট থেকে দেখে আসছি। অনেক সমস্যা, বাচ্চা ছেলে মেয়ে সবাই স্কুলে যাতায়াত করতে সমস্যা, রাস্তাঘাটে চলাচল করতে যাতায়াত করতে সমস্যা। এ খবরে দুর্গত এলাকা পরিদর্শন করেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। পানিবন্দী মানুষের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রায় ৩ লক্ষ মানুষ এখানে পানিবন্দী হয়েছেন। প্রচুর পরিমাণ পানি জমে গেছে। নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। আমি বিশ্বাস করি আগামী ২-৩ দিনের মধ্যে এই পানি আমরা নামিয়ে ফেলতে পারব। ২০১৭ সালে ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে নেওয়া মেগা প্রকল্পের মেয়াদ গেল বছরের জুনে শেষ হলেও কাজ এখনো বাকি। তবে জলাবদ্ধতা নিরসনে দিনরাত পাম্প চালু রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জমি দখল হয়ে গেছে, বেদখল হয়ে গেছে, সেগুলো উদ্ধার করতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো খাল কাটা হচ্ছে, আবার লোকজন আবার আবর্জনা ফেলতেছে। তবে পাম্পগুলো চালু আছে। আমার ডিএনডি এলাকায় জলাবদ্ধতা থাকবে বলে আমি মনে করি না। ডিএনডি সহ ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পানিবন্দী মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বেপরোয়া নিত্য পণ্যের বাজার, কোনো কিছুতেই কমছে না দাম। ব্যবসায় সিন্ডিকেটে জিম্মি সরকার, বলছেন ভোক্তা। নতুন বাজেটে সংকোচন নীতি নয়, রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ। অহেতুক প্রকল্প না নেওয়াও নির্ধারিত সময়ে কাজ শেষ করার পরামর্শ। ফের বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার, এখনো আটকা ৩০,০০০-এর বেশি কর্মী। সুযোগ বুঝে বাড়তি বিমান ভাড়া আদায়। আমরা ৬ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য দিছি। আজকে সকাল ৮টায় আমাদের ফ্লাইট দেওয়ার কথা, তো সকালে ৮টায় আমাদের ফ্লাইট হয় নাই। ভাই ফ্লাইট কবে আমাদের? অমুক তারিখে হবে, ইনশাল্লাহ হবে। টিকিট দেন বা টিকিট কাটতেছি, আসবে আসবে, এই করতে করতে ভাই আমাদের কাছে টাকা পয়সা, হোটেলে থাকতে খাইতে ভাই সব শেষ ভাই। অবৈধ দোকানে ঢাকা পড়েছে যাত্রাবাড়ি শেখ রাসেল পার্ক, ভেতরেও তোলা হচ্ছে দোকান। অনুমোদন ছাড়া রাইড বসিয়ে জমজমাট ব্যবসা। এবং কিছুক্ষণ পরে শুরু হচ্ছে ভারতের লোকসভার শেষ দফার ভোট। কে বসছেন দিল্লির মসনদে, চলছে নানা সমীকরণ। ভাগ্য পরীক্ষা মোদির। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।